আবারও রাস্তায় গণ অভ্যুত্থানে আহতরা, ব্যারিকেড ভেঙে মিন্টু রোডে অবস্থান। এবার মহাখালী বনানী সড়ক অবরোধ তিতুমিরের শিক্ষার্থীদের, সরকারের বক্তব্য প্রত্যাখ্যান। দেশের চিকিৎসা খাতে উপেক্ষিত আইসিইউ সেবা, লাখ লাখ টাকায় উল্টো মেলে ভোগান্তি। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১শে সংবাদে, সাথে আছি আমি ফারহানা লোপা। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21ATV চ্যানেলে। সুচিকিৎসা, রাষ্ট্রীয় স্বীকৃতি, পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবিতে পুলিশের ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন জুলাই গণ অভ্যুত্থানে আহত শিক্ষার্থীরা। এর আগে দিনভর শ্যামলীতে সড়ক অবরোধের পর সন্ধ্যায় আহতরা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাত্রা করলে পুলিশি বাধার মুখে পড়ে। দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়কে অবস্থান নেওয়ার ঘোষণা দেন তারা। সহকর্মীদের সহায়তায় রিপোর্ট করছেন খুরশিদ আলম। রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশের ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এগোতে থাকেন গণ অভ্যুত্থানে আহতরা। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর বাধায় সেখানেই দাবি আদায়ে নানা স্লোগান দিতে থাকেন তারা। আহতদের কণ্ঠে ছিল বঞ্চনা ও ক্ষোভের বহিঃপ্রকাশ। জুলাইয়ে আহত সেই ভাইকে আবারও পুলিশ মারছে। এর মধ্যেই সেখানে ছুটে যান বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। এর আগে সন্ধ্যায় মিরপুর সড়ক ছেড়ে রাত ৮টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নেয় তারা। তাদের অভিযোগ, শনিবার রাত থেকে তারা সড়কে অবস্থান নিলেও সরকারের দায়িত্বশীল কেউ এখনো তাদের সঙ্গে দেখা বা যোগাযোগ করেনি। আমাদের থেকে ৩ দিন সময় নিল, ৩১ তারিখ পর্যন্ত জানুয়ারি মাসের। আমরা সময় দিলাম, লিখিত আকারে উনি সত্যায়িত করে গেল আমাদের দাবিগুলা। করে যাওয়ার পরে ৩১ তারিখে আজকে ২ তারিখ হলো, কিন্তু ওনাদেরকে এখন ফোন দিয়েছি, ওনারা ফোন ধরে না। সন্ধ্যা ৬টা পর্যন্ত কেউ দেখা করে নাই। সুচিকিৎসা, পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে শনিবার রাত থেকে বিক্ষোভ করছেন গণ অভ্যুত্থানে আহতরা। রোববার দিনভর তারা শিশু মেলা মোড়ে মিরপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এখানে বসে আমাদের দাবি দেওয়া যা আছে আমরা পেশ করছি, রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে, এই অধিকার আদায় হলেই আমরা এখান থেকে উঠে যাব। আহতদের অভিযোগ, জুলাই অভ্যুত্থানের ৬ মাসের বেশি হলেও এখনও সুচিকিৎসা পাননি অনেকে। সব কাগজপত্র ঠিক থাকা সত্ত্বেও জুলাই ফাউন্ডেশন থেকে আর্থিক সহায়তা দেয়া হয়নি। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন। যমুনার সামনে আছেন সহকর্মী মাহতাব মিনহাজ, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মিনহাজ, যমুনার সামনে কি পরিস্থিতি আপনি দেখতে পাচ্ছেন, আমাদের বিস্তারিত জানাবেন। ধন্যবাদ লোপা। আসলে আপনি সংবাদে যেমনটি বলেছেন, আন্দোলনকারী যারা আছে জুলাই অভ্যুত্থানে আহত আন্দোলনকারী, তারা ঠিক রাত ৮টা থেকে ৮:৩০ দিকে হোটেল কন্টিনেন্টালে যখন আসে তখন কিন্তু পুলিশের একটি ব্যারিকেডের সম্মুখীন হন এবং তারা ১১টার দিকে বা ১১:৩০ দিকে তারা পুলিশের ব্যারিকেড ভেঙে কিন্তু প্রধান উপদেষ্টার যে বাসভবন আছে পদ্মার সামনে তারা এসে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভরত অবস্থায় আন্দোলনের যে অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, তিনি কিন্তু বিক্ষোভকারীদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বা বোঝানোর জন্য কিন্তু তিনি এসেছেন এবং আসার পরে তার উপরে কিন্তু আন্দোলনকারীরা কিন্তু অনেকটাই চড়াও হয়েছেন এবং তাকে আসলে কথা বলতে, তার কথা শুনতে চাননি। কিন্তু একটা পর্যায়ে আমরা দেখতে পেয়েছি আসলে হাসনাত আব্দুল্লাহর কথা তারা শুনেছেন এবং তারা এখনো তার কথা শুনছেন এবং তার কথা শোনার পর আমরা দেখতে পাচ্ছি আসলে এই মুহূর্তে মোটামুটি অবস্থায় একটু আগের তুলনায় শান্তই বলা চলে। আপনাকে একটু বলে রাখি যে যখন তারা পুলিশের ব্যারিকেড ভেঙে এদিকে আসে তখন কিন্তু আমরা আন্দোলনকারীদের কাছ থেকে অভিযোগ পেয়েছি যে আসলে তারা পুলিশ যখন তাদেরকে বাধা দেয় সে অবস্থায় কিন্তু পুলিশের বিরুদ্ধে কিন্তু তারা অভিযোগ তুলেছেন। আমরা একজন আন্দোলনকারীর সঙ্গে কথা বলতে চাই, আসলে পুলিশ আপনাদের সঙ্গে কি আচরণ করেছে, আসলে কি হয়েছে? আমরা মূলত প্রথম গেটে আসছি, তারপরে আমরা এখানে ঢুকতে চাচ্ছি, আমরা ঢুকতে দেয়, আমরা তাও ঢুকছি। ঢোকার পরে কিছু আওয়ামী লীগের দোসর পুলিশ আছে, আমাদের ২-১টা ভাইয়ের সাথে হাত নিয়ে পাওয়া তাদের টর্চার করছে। টর্চার করে পরে তারা অজ্ঞান হয়ে তারা এখন হসপিটাল আছে। তা আমরা কি করবে? আমাদের
যেগুলো বাস্তবায়ন সেগুলোর জন্য আমরা এখানে আসি, আমরা কোনো বিশৃঙ্খলার জন্য এখানে আসি নাই। আমাদের হ্যাঁ, লোপা, আপনি যেমনটি শুনেছেন, আসলে একজন আন্দোলনকারী বলেছেন যে আসলে তারা এখানে কোনো বিশৃঙ্খলা করতে আসেননি, তারা তাদের দাবির কথা জানাতে এসেছেন। আসলে তাদের যে তাদের মোট 7টি দাবি রয়েছে, এর মধ্যে তাদের মোট 3টি দাবি হচ্ছে মোটা দাগে। আসলে তারা তাদের সুচিকিৎসা চায় এবং তারা পুনর্বাসন চায়, এবং সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে তারা রাষ্ট্রীয় স্বীকৃতি চায়। এবং যারা আন্দোলনকারী রয়েছেন তারা বলেছেন যে আসলে প্রধান উপদেষ্টার বাসভবনের ভিতর থেকে, অর্থাৎ প্রধান উপদেষ্টার কাছ থেকে যদি কোনো সঠিক বার্তা না আসে, আসলে এই পর্যন্ত তারা এখানে আন্দোলন চালিয়ে যাবেন, এবং তারা এখন পর্যন্ত লোপা এখানে অবস্থান করছেন এবং শান্তিপূর্ণভাবে অবস্থান করছেন। এ ছিল এখান থেকে সর্বশেষ পরিস্থিতি। মিনহাজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, যমুনা থেকে এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মাহতাব মিনহাজ। চলে যাচ্ছে অন্য প্রসঙ্গে। শিক্ষা উপদেষ্টার বক্তব্য প্রত্যাখ্যান করে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে অনড় অবস্থানে আছেন শিক্ষার্থীরা। দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন আন্দোলনরতরা। এদিকে অনশনরত এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। আর সন্ধ্যায় আন্দোলনরত শিক্ষার্থীরা মিছিল বের করে মহাখালী রেলগেট ঘুরে আমতলী মোড়ে এসে অবস্থান নিলে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। মফিউর রহমানের রিপোর্ট। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে পঞ্চম দিনের মতো রাস্তায় নামেন আন্দোলনকারীরা। আমরণ, অনশন সহ কর্মসূচিতে অংশ নেয় কলেজটির সাধারণ শিক্ষার্থীরা। অনশনরত এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। দাবি আদায়ের লক্ষ্যে কলেজের সামনের সড়কে মুহুর্মুহু স্লোগান দেয় তারা। তাদের এ দাবি সমর্থন জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক অধ্যাপক। ছাত্রছাত্রীরা যে আন্দোলন করতেছে, এই আন্দোলনের সাথে আমি সম্পূর্ণ একমত, এবং তিতুমিরকে একটি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার জন্য আমি আকুল আহ্বান জানাচ্ছি। শুধু তিতুমিরকে বিশ্ববিদ্যালয় ঘোষণা অযৌক্তিক, শিক্ষা উপদেষ্টার এ মন্তব্যকে প্রত্যাখ্যান করেন শিক্ষার্থীরা। শিক্ষা উপদেষ্টার আজকে যে ব্রিফিং এ বলেছেন সেটাকে প্রত্যাখ্যান করেছেন কিনা? অবশ্যই আমি এটি প্রত্যাখ্যান করলাম, কারণ উনাদের পূর্বের কথার সাথে বর্তমানের কথার কোনো মিল নেই। উনি যে ফিজিবিলিটি টেস্টের কমিটি করছেন, আদত কমিটির কোনো আমরা রেজাল্ট আমাদের হাতে পাই নাই। পরে সন্ধ্যার দিকে হল থেকে বেরিয়ে আসেন নারী শিক্ষার্থীরা, স্লোগান দেন দাবির পক্ষে। এরপর বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। মিছিলটি মহাখালী রেলগেট প্রদক্ষিণ করে আমতলী মোড়ে এসে অবস্থান নেয়। সেখানে চলে মুহুর্মুহু স্লোগান। শিক্ষার্থীরা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। আজকে আমরা দেখতে পাচ্ছি উপদেষ্টাগণ আলাদাভাবে আমাদেরকে বলেছে যে আমাদের দাবি অযৌক্তিক, কিন্তু উনি কেন অযৌক্তিক এরকম কোনো ব্যাখ্যা আমাদেরকে দেয় নাই। আমাদের দাবি একটাই, সেটা তিতুমিরকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে, তিতুমির বিশ্ববিদ্যালয়। তারা আমতলী মোড়ে অবস্থান নিলে থেমে যায় যান চলাচল, ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। সেটাই ওভারব্রিজ পার হয়ে লাভ দিয়ে আসছি ফিমেল হিসাবে। খুব বাজে রকমের একটা সিচুয়েশন ছিল এখন আমার জন্য, কিন্তু আমার কিছু করার নাই, আমি ফিমেল, আমাকে তো বাসায় যেতেই হবে। আন্দোলন করুক ওরা, ওরা সমস্যা নাই তো, ওরা কেন সাধারণ মানুষের কষ্ট দিতেছে? কত রোগী আছে, ওই এক ভদ্রলোকের ওনার শাশুড়ি মারা গেছে, বাড়ি যাওয়ার জন্য প্রায় 2 ঘন্টা ওনার গাড়ি ওয়েট করতেছে, যাইতে পারতেছে না। মানুষের অনেক দুর্ভোগ আছে। সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি না করে দাবি আদায়ের আন্দোলন করা উচিত বলেও মন্তব্য তাদের। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানীর বিভিন্ন হাসপাতালে আইসিইউ নিয়ে রয়েছে নানা অভিযোগ। এখানে সংকটাপন্ন রোগী ভর্তি হলেও নেই রোগী বান্ধব সেবার মানসিকতা। ভুক্তভোগী রোগীরা বলছেন, লাখ লাখ টাকা দিলেও তারা পান না মানসম্মত সেবা, পোহাতে হয় দুর্ভোগ। আইসিইউ নিয়ে মুশফিকা নাজনীনের ধারাবাহিক প্রতিবেদনের আজ প্রথম পর্ব। ওরা শুধু পেশেন্ট ধরে টাকা খাওয়ার জন্য, আইসিইউর ব্যবসা ছাড়া আর কিছুই না। এই আইসিইউতে নিয়ে যদি রোগীর সেবা শুশ্রূষা করতো, তার রোগী ঠিকই সুস্থ হতো। ডক্টর সালেহা কাদের কিডনি রোগে আক্রান্ত মাকে ভর্তি করেছিলেন রাজধানীর বসুন্ধরায় এক বেসরকারি হাসপাতালে। তার অভিযোগ, সেখানে আইসিইউতে মায়ের চিকিৎসার জন্য লাখ লাখ টাকা ব্যয় করেও পাননি সন্তোষজনক সেবা। ডায়ালিসিস করছিল, মেশিন নষ্ট হয়ে গেছে আমার সামনে। প্রথমে একদম নর্মাল ছিল, আমি যখন বললাম মেশিনটা নষ্ট হয়ে গেছে, তখন সে আতঙ্কিত হয়ে গেছে যে এই মহিলা তো বুঝে ফেলছে। ভুক্তভোগী নীলুফা আহমেদ জানান, তার মায়ের ব্রেন টিউমারের অপারেশন করেছিলেন শ্যামলীর এক হাসপাতালে। তিনি জানালেন, হাসপাতালে আইসিইউতে মানসম্মত সেবা পাননি, অভাব ছিল দক্ষ জনবলের। যে ডক্টর অপারেশন করেছেন উনি আমাকে দেখবেন বা আমার পেশেন্টকে দেখবেন, সেটা আমরা পাই নাই। যেখানে আমরা 20 লাখ 25 লাখ টাকা দিচ্ছি, সেখানে এটা দেখতে ভালো লাগে না যে আমার পেশেন্টটা এত সিরিয়াস আর তারা দূরে বসে মোবাইলে স্ক্রলিং করছে। এটা সেবার ক্ষেত্রে এটা আসলে মানা যায় না।
আইসিইউতে সংক্রমণ প্রতিরোধেও আছে উদাসীনতার অভিযোগ। একই আইসিইউ জোনে বিভিন্ন রোগী রেখে তাদের চিকিৎসা দেওয়ায় ক্ষুব্ধ মোহাম্মদপুরের রেজিনা হোসেন। হতাশ তিনি, দেশে বিশ্বমানের আইসিইউ নেই বলে। দেশের বাইরে ওরা পাচ্ছে, আমরা কেন পাচ্ছি না? পেশেন্টের আত্মীয় স্বজনরাও কিন্তু সে সময় অসহায় থাকে। তারা যখন নার্সদের সাথে বা ভিতরে ডক্টরের সাথে যদি খারাপ আচরণ পায়, তাদেরও তখন ভরসাটা নষ্ট হয়ে যায়। ইন্টেন্সিভ কেয়ার ইউনিট বা নিবিড় পরিচর্যা কেন্দ্রে দক্ষ চিকিৎসক নার্স দিয়ে সংকটপূর্ণ অবস্থায় রোগীদের দ্রুততার সাথে সেবা দেওয়ার কথা থাকলেও রাজধানীর নামকরা অনেক হাসপাতালে সেবা না পাওয়ার অভিযোগ করেন ভুক্তভোগীরা। এই বিষয়ে কথা বলতে গেলে আইসিইউতে কর্মরতরা জানান, হাসপাতালে পর্যাপ্ত লোকবল না থাকায় ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা। একজন নার্স হিসেবে আমাদের আইসিইউতে 1:1 থাকার কথা, সেখানে আমরা 2টা বা 3টে পেশেন্ট নিয়ে কাজ করি। হয়তো এই জন্য একটু কাজ দিলে হয় বা একটা পেশেন্ট খারাপ হলে ওইটা একটু সময় দিতে পারিনি। অনেক সময় দেখা যায় যে আমরা পেশেন্ট নিয়ে কাজ করতেছি, কিন্তু পেশেন্ট পার্টি এসে বারবার যন্ত্রণা করতেছে। ওনারা যে একটু ধৈর্য ধরবে, ওয়েট করবে, তখনই হচ্ছে কমপ্লেনটা হয়। বিএসএমএমইউ এর আইসিইউ চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোস্তফা কামাল বলেন, হাসপাতালগুলোয় দক্ষ আইসিইউ বিশেষজ্ঞের সংকট রয়েছে। সারা দেশে মানসম্মত সেবা বাড়াতে সময় লাগবে। অবস্থার কারণেই তাদের কমপ্লেনগুলো বাড়ে। জেনারেল পিপলও আসে, আবার কিছু কিছু আসে ধনী লোকরা যারা ওইখানে সার্ভিস পেয়ে এখানে আসতেছেন। এই দুই ধরনের মেন্টালি রোগী যখন আমাদের এখানে এসে পৌঁছে, তখন এখানে একটা সিস্টেমের বৈষম্য যখন থাকে, তাদের মধ্যে কমপ্লেনটা স্বাভাবিকভাবে হয়। বিদেশের একটা নার্স যেই আবহাওয়াদের যে সার্ভিসটা দিচ্ছে, সেই আবহাওয়াটা তো আমরা তৈরি করে দিতে পারি না তাদের জন্য। সরকারি বেসরকারি আইসিইউ ইউনিটে চিকিৎসার ব্যয়, মান ও স্বচ্ছতা নিয়ে বারবার কঠোর তদারকির কথা বলা হলেও বাস্তব চিত্র একেবারেই ভিন্ন। মুশফিকা নাজনীন, একুশে টেলিভিশন, ঢাকা। এবার আভিভা ফিন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। বিশ্ববাজার রেকর্ড ছুঁয়েছে স্বর্ণের দাম। ইতিহাসে প্রথমবারের মতো 1 আউন্স স্বর্ণের দাম ছাড়ালো $2,800। গত সপ্তাহে লেনদেন শুরু হওয়ার আগে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল $2,770। সপ্তাহে প্রথম কার্যদিবসে লেনদেনের এক পর্যায়ে প্রতি আউন্স স্বর্ণের দাম $2,731 নেমে যায়। স্বর্ণের এমন দাম বাড়ার প্রেক্ষিতে এরই মধ্যে দেশের বাজারেও স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। ভরিতে বেড়েছে সর্বোচ্চ $2,099। নতুন করে মূল্য বৃদ্ধির ফলে ভালো মানের 1 ভরি সোনার দাম দাঁড়ালো $1,44,890 টাকায়। নতুন এই দাম আজ থেকে কার্যকর হচ্ছে। দেশের ইতিহাসে এটি এখন পর্যন্ত স্বর্ণের সর্বোচ্চ দাম। এবার অমর একুশে বইমেলার খবর। নতুন বাংলাদেশের বিনির্মাণে আবহ একুশে বইমেলা জুড়ে দ্বিতীয় দিনে মানুষের উপস্থিতি ছিল অন্যবারের তুলনায় বেশি। একুশে বইমেলা ঘুরে বিস্তারিত সিরাত আল মুস্তাকিমের রিপোর্টে। বইমেলার জন্য দীর্ঘ একটি বছর অপেক্ষায় থাকেন পাঠক, লেখক ও প্রকাশকরা। লেখক, কবি, সাহিত্যিক ও পাঠকের পদচারণায় প্রাণচঞ্চল বইমেলা। প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও নতুন বইয়ের সুবাস নিতে মেলা প্রাঙ্গণে ছুটে এসেছেন বিভিন্ন বয়সী বইপ্রেমীরা। উল্টেপাল্টে দেখছেন বই। লেখক, প্রকাশকরা আশা করছেন এবছর খুব ভালো একটি বইমেলা উপভোগ করবে পাঠকরা। তরুণদের জন্য আমি এটুকুই বলবো যে এই বইমেলাকে ঘিরে তারা যাতে রিসোর্সফুল বইগুলো সংগ্রহ করে, তারা সেগুলো পাঠ করে, নিজেদেরকে গড়ে তোলে, তাহলেই নিজেদেরকে বিশ্বের মাঝে তারা সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারবে। আর এই যে শঙ্খচূড়া, এটা নিয়েই আসি, দেখি এটা নেওয়ার এখন চিন্তা করতেছি। এইটা না হলে ওইটা এখনো আসে নাই, তুমি সন্ধ্যা অলকানন্দাটা, ওইটা আসলে বিশেষ করে ওইটা নেওয়ার জন্যই আজকে আসা। আমরা পাঠকরা যারা আছি একটা বছর অপেক্ষা করি, কারণ এখানে আসলে হচ্ছে কি আমরা পছন্দের মতন বই কিনে পাই। রোমান্টিক একটা গল্পের বই, তো যেহেতু বলছিল যে রোমান্টিক, সেই জন্য আমি অবশ্যই রোমান্টিক টাইপের বই পছন্দ করব আর কি। অন্যবারের তুলনায় এবারের বইমেলায় তরুণ পাঠকদের আনাগোনা ছিল চোখে পড়ার মতো। অনেকে স্কুল কলেজের ক্লাস শেষ করে এসেছেন বই কিনতে। বই কেনার হচ্ছে থ্রিলার বই, এমনিতে ওই সব বই পড়া হয় না, থ্রিলার বইটাই বেশি পড়া হয়। মোটামুটি ভালোই পাঠক পাচ্ছে, বিশেষ করে তরুণদের একটু সমাগম বেশি। একটু বায়োএথিক্সের একটা বই কিনছি, যেহেতু আমার একটু গবেষণার প্রতি আগ্রহ আছে। সচরাচর বইগুলো তো হচ্ছে আমরা খুললেই দেখতে পাই সেখানে প্রেম, ভালোবাসা, দ্রোহ। এবার সেই ট্র্যাক থেকে বের হয়ে একটু অন্য ধারায় বই পড়ার জন্য হচ্ছে নিজেকে প্রস্তুত করে রেখেছিলাম। অন্যবার বইমেলা জমতে প্রায় 10-12 দিন সময় লাগলেও এবছর আগে ভাগে জমে উঠেছে একুশে বইমেলা।
সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছে 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। আবারও রাস্তায় গণ অভ্যুত্থানের আহতরা, ব্যারিকেড ভেঙে মিন্টো রোডে অবস্থান। এবার মহাখালী বনানীর সড়ক অবরোধ, তিতুমিরের শিক্ষার্থীদের, সরকারের বক্তব্য প্রত্যাখ্যান। দেশের চিকিৎসা খাতে উপেক্ষিত আইসিইউ সেবা, লাখ লাখ টাকায় উল্টো মেলে ভোগান্তি। দর্শক, সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নাম্বার আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।